প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আ একটা দুঃসংবাদ নিয়ে আপনাদের কাছে লাইভে আসা। আমার আ ফেসবুকে, ইউটিউবে কিছুক্ষণ আগে আপনাদেরকে জানানো হয়েছিল যে আ পিডিআর এর সদস্য জনাব এনামুল হক তিনি আর আমাদের মাঝে নাই। আজকে আপনারা জানেন যে বিডিআর এর আ চলছিল। বিডিআর এর আ শুনানি আছে আজকে। তাদের জামিন শুনানি হবে। এনামুল ভাই উনারও ১০ বছরের সাজা ছিল। সেই ১০ বছরের সাজার মেয়াদ শেষ হয়েছে আরো ৫ বছর আগে। তো আজকে আমরা আশা করছিলাম যে উনি জামিনে বের হবেন। তার আগেই তিনি চলে গেছেন। আমরা আ এনামুল হককে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি নাই। আমাদের বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকার ৬ মাস পার করেছে। এই ৬ মাসের ভেতরে শেখ হাসিনা যাদেরকে শাস্তি দিয়ে গিয়েছে তাদের তো শাস্তি হচ্ছেই। যাদেরকে খালাস দিয়ে গিয়েছিল তাদেরকেও এই ৬ মাসের ভেতরে শেখ হাসিনার সরকারের সেই সাজাপ্রাপ্ত কথিত আসামিরা তাদেরকে ছাড়ার সুযোগ এই সরকার পায় নাই। আমাদের সাথে উপস্থিত আছেন এনামুল ভাইয়ের ছেলে। তিনি এমনিতেই অসুস্থ ছিলেন, খুবই অসুস্থ ছিলেন। কালকে রাত ৩ টায় উনি বাসায় এসেছিলেন। আ তার চিকিৎসা নিয়েও নানান সমস্যা হয়েছে। আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে শুনি যে কি অবস্থায় ছিলেন, তিনার আ সবশেষ পরিস্থিতি কি ছিল, জেল কর্তৃপক্ষ, হাসপাতালের চিকিৎসা এসব জায়গাগুলোতে কেমন সহযোগিতা পেয়েছেন বা সরকারের কাছ থেকে আমাদের বিপ্লবীরা তো এই দেশটা স্বাধীন করল, তাদের কাছ থেকেই কি ধরনের সহযোগিতা পেয়েছিল সেই বিষয়গুলো একটু জেনে আসি। রাসেল ভাই। আমি বিডিআর এনামুল হকের ছেলে রাসেল বলছিলাম। আজকে আমার বাবা সকাল ৭ ঘটিকায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। ওনার জীবদ্দশায় ওনার জন্য কোনো কিছু করতে পারি নাই আমরা। লাস্ট ডক্টর যখন হসপিটালে উনি ভর্তি হয় তার ১৫ দিন পরে ওনাকে ওনার অবস্থা যখন অবনতির দিকে যায় তখন ওনার জন্য আইসিইউ বরাদ্দ করা হয়। বাট আইসিইউতে মাত্র ১৫ শয্যা বিশিষ্ট আইসিইউ। যদিও কোনোটা খালি হয় তো সেক্ষেত্রে কোনো প্রভাবশালী লোকের তত্ত্বাবধানে হয়তো অন্য কেউ এখানে চলে যায়। লাস্ট গতকালকে আমরা একটা আইসিইউ পাইছি কোন একটা ডাক্তারের মাধ্যমে। তার কাছে করজোর রিকোয়েস্ট করে তার অবস্থা যখন তার সাথে মানে অবিরত খিঁচুনি সাথে রক্ত চলে আসছে তখন আমরা ওনাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়েছে। জাস্ট ২:৩০-৩টার দিকে। বাট সকালবেলায় মানে খবর আসছে যে উনি মারা গেছে। আর এই হচ্ছিল চিকিৎসার সার্বিক পরিস্থিতি। আর উনি গত ২ বছর যাবৎ আপনার গত ২ বছরে দুইবার ব্রেন স্ট্রোক করছে। করার পরে উনার মানে উনি একদমই মানে প্যারালাইজড হয়েছিল। নড়াচড়া করতে পারে নাই। লাস্ট ৬ মাস যাবৎ উনি কোনো কথাও বলতে পারে নাই। এতটা কষ্ট নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে। উনার শেষ ইচ্ছা পর্যন্ত আমরা ভালো করে শুনতে পারি নাই। উনি লাস্ট পর্যন্ত উনি মেমোরি লস ছিল, উনি কাউরে চিনতে পারে নাই।
বেশি কিছু বলার আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভাই, আমি আর বলতে পারতেছি না। রাসেল ভাই, ওনাকে যখন আটক করা হলো, আটক করার পরের সময়গুলো তো নিশ্চয়ই আপনারা জানেন। ওনাকে কিভাবে আটক করা হয়েছিল, সরকার থেকে ওনাকে কি বলা হয়েছিল, ওনার 164 এর ব্যাপারে সরকার থেকে কি বলা হতো, এই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনাদের সাথে ওনার কথা হয়েছে, ওনার আইনজীবীর সাথেও কথা হয়েছে। মানে উনি কিভাবে মানে আটক হলেন, কিভাবে ওনাকে কোন মামলাতে নেওয়া হলো, কি বলা হয়েছিল, ওনার বিরুদ্ধে অভিযোগ কি করা হয়েছিল, বা মানে পুরো ঘটনাটা যে এই যে ৩ তারিখের পরে থেকে যেই অবস্থা তৈরি হলো ২০০৯ সালের মার্চের ৩ তারিখের পরে, মানে উনি কাজে যোগ দিলেন কবে, মানে কিভাবে ওনাকে আটক করলেন, এই ঘটনাগুলো একটু বলেন। অ্যাকচুয়ালি ভাইয়া আমি তো ওই সময় মানে অতটা ছিলাম না, এটা আমার বড় আপা হয়তো বেশি ভালো বলতে পারবে, যিনি এখন হসপিটালে আছে আর কি। হুম। তো উনি যখন জেলে যায় তখন আমি ক্লাস 10-এ অথবা হ্যাঁ ক্লাস 10-এ আমি পড়ি আমি তখন। তো মানে যতদূর আর কি মানে জানি উনি ওইখানকার মানে সবকিছু রেখে এখানে চলে আসছিল আর কি, চলে আসছিল। দেন তারপরে এখান থেকে তাকে আর কি মানে আমাদের ফ্যামিলির লোকজনই তাকে আর কি মানে আহ, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন হাতে মানে আর কি উঠায় দেয়। তো তারপরে ওইখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে মানে যখন সরকার মানে বিজ্ঞ আদালত যখন রায় দেয়, আর শোনা মানে 10 বছরের সাজা হয়েছিল। ওনার নামে অভিযোগ ছিল হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা যেটা। তো হত্যা মামলা 10 বছর সাজা হয়েছিল। তো 10 বছর পার হয়ে যাওয়ার পরেও তো আপনারা তো এই বিষয়টা জানেন যে 10 বছর অলরেডি চলে গেছে, 17 বছর হয়তো চলতেছে। উনি অসুস্থ হন কবে থেকে, বা অসুস্থ হন কিভাবে, কি অসুখ ছিল ওনার? উনার তেমন কোনো অসুস্থ ওইরকম না, হঠাৎ করে গত 2 বছর আগে একটা স্ট্রোক করছিল। আপনার উনারে সোহরাওয়ার্দী হৃদরোগ ইনস্টিটিউট যে ওইখানে নেওয়া হয়েছিল। তো ওই সময় মোটামুটি ভালোই সুস্থ ছিল আর কি। দেন আপনার মানে হঠাৎ করে আপনার গত 1 বছরের ভিতরে উনি বেশি আর কি মানে অসুস্থ হয়ে পড়ে আর কি। আপনার আহ, আরেকবার স্ট্রোক করার পরে প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড হওয়ার পরে নড়াচড়া করতে পারে নাই। তো আমরা ওইখানকার যে আরো যে লোকজন ছিল কয়েদি, তার দ্বারা মানে আমরা সেবা যত্ন করাইতাম আর কি। বাট ওইখানে আসলে কি ধরনের সেবা সে পাইতো ওইভাবেও মানে বলতে পারে নাই সে আমাদের কাছে, কারণ সে তো ওইভাবে কথাই বলতে পারে নাই ভালো করে। সপ্তাহে একদিন আমাদের কাছে ফোন দিত, মানে তার কথা বোঝা যাইতো কি যাইতো না এরকম। উনার বক্তব্য আমরা অন্যজনের মাধ্যমে শুনতাম। মানে এই ছিল উনার আসলে সার্বিক পরিস্থিতি লাস্ট 1 বছরে। এবার চিকিৎসার ব্যাপারে কি কোনো সরকারের কাছ থেকে যখন অসুস্থ না, হলে আমরা চিকিৎসা চিকিৎসার নেওয়া? ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো কিছু পাই নাই। যখন আপনার জেল হাজতে যখন উনি বন্দি থাকে, যখন গুরুতর অসুস্থ হয়ে যায়, তখন পুলিশের মাধ্যমে কোনো একটা হসপিটালে তাকে স্থানান্তর করা হয়। জাস্ট ওই পর্যন্তই। আমরা ওইখানে যতক্ষণ না পর্যন্ত গেছি, আমার বাবারে ওইখানে ওই অবস্থায় ফেলে রাখছে, মেঝেতে ফেলে রাখছে। কোনো একটা মানুষ তার কাছে নাই, মানে কোনো প্রকার কোনো নাই। মানে এরকম একটা অবস্থা। উনাকে যখন নিয়ে যায় তারপরেও আমরা জানতে পারি না যে উনি হসপিটালে আছে। মানে আমাদেরকে কেউ জানায় না। আমরা যখন ওইখানে যাই তখন আমাদেরকে নানান ভাবে হেনস্থা করা হয়। আপনি কে? আপনি কোথা থেকে আসছেন? আপনাকে কে খবর দিছে? এই ধরনের মানে প্রশ্নবিদ্ধ করে। মানে তারপরে যখন তাদেরকে চা নাস্তা খাওয়ানোর জন্য যদি কোনো কিছু যদি আমরা দেই, দেন তারপরে তার কাছে আমাদেরকে যাইতে দেয়। এই হচ্ছে হলো সার্বিক পরিস্থিতি। মানে ভর্তি হওয়ার যেদিন ভর্তি হয় হসপিটালে, মানে তখনকার বিষয় যেটা। সবশেষ এই যে হসপিটালে গিয়েছেন কবে উনি? সবশেষ হসপিটালে গিয়েছে আপনার গত মাসের 9 তারিখে মেবি। ডেটটা একজাক্টলি আমার মনে আসতেছে না। শেষের দিনগুলো কেমন ছিল ওনার? উনি শেষের দিনগুলো লাস্ট গত 2 দিন যাবত উনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, খাইতে পারে নাই। আহ সাথে অবিরত খিঁচুনি আর নাক আর মুখ দিয়ে রক্ত আসছিল। লাস্ট 2 দিনের এইটাই আপনার ইয়া।
আর মানে ডাক্তার বলে দিছিল যে আশা মানে উনার আসলে বাঁচার আশা মানে আশাটা আমরা নাই করতে পারি আর কি। কিন্তু তারপরেও আমরা যেহেতু মানে আমাদের স্বজন আমাদের বাবা, তো তারপরে আমরা হাতে পায়ে ধইরে আর কি মানে আইসিইউ পর্যন্ত উনাকে আমরা নিছিলাম আর কি, যে লাইফ সাপোর্টে যতক্ষণ থাকে। আর লাইফ সাপোর্টে গেলে হয়তো মানে হয়তো সে মারা যাবে নয়তো সে ফিরে আসবে, এটাই। লাস্ট 2 দিন উনার অবস্থাটা উনি কিছু খায়া যেতে পারেন আর কি। আর গত 7 দিন 8 দিন আগে থেকে উনাকে নল দিয়ে আমরা শুধুমাত্র স্যুপ খাওয়াইছি, নাকের ভিতরে নল দিয়ে জাস্ট ওই স্যুপ গুলা যে আছে স্যুপ গুলা খাওয়াইতে পারছি আর কি। আপনার পরিবারে কে কে আছেন এখন? আর ভাই বোন আমার কতজন? আমার মা মারা গেছে গত 9 বছর আগে। উনি ক্যান্সারের রোগী ছিল, 10 বছর ক্যান্সারের সাথে 10 বছর ক্যান্সারের সাথে উ- উনি মারা গেছে। উনারে খবরটা পর্যন্ত দিতে পারেন নাই আমার বাবা। আমরা 4 বোন, এক ভাই। আমাদের ফ্যামিলিতে কেউ নাই। আমার মা আরো 9 বছর আগে মারা গেছে। একটা ফ্যামিলি ধ্বংস হওয়ার মতো যা যা দরকার সবকিছুই ঘটছে ওনার ফ্যামিলিতে। কি চান আর রাসেল ভাই? আসিফ নজরুল স্যার সরকারের কাছে কি চান না বলেন তো? আপনার আব্বার জন্য আর কি চান? আসলে চাওয়ার মতো কি আছে, কি বাকি রাখছে যাওয়ার মতো? হওয়ার মতো শুধু এইটুকুনি, যাতে আমার বাবার মতো আর যাতে কেউ যাতে কোথায় এইরকম অবস্থা যাতে না পড়ে। আর আমার বাবা এটা তো উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন না, এটাকে ওর হত্যা করা হয়েছে। এটা তো আমি হত্যা বলবো, এটা হত্যা। একটা মানুষের সাজা শেষ হয়ে গেছে, তার 7 বছর আগে তার জেলে আটকায় রাখে। এটা নিতান্ত একটা হত্যাকাণ্ড। আমি আইনের পারপাস বুঝি না ওইভাবে, হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন। জামিন চান না আপনার আব্বার আর? হুম। ঠিক আছে রাসেল ভাই, আহ, একটু যাও না। জি দর্শক, আমরা এই আজকে তো শুনানি আছে, তো শহীদ ভাই আপনাদের ওই যে জেলখানার এখনকার অবস্থা কি? জেলখানার এখনকার অবস্থা কি? যে ভাই এখন এখন যে পরিস্থিতি, আজকে আমরা জানতে পারছি যে আজকে শুনানি হচ্ছে, জামিন শুনানি আছে এবং 2 জন সাক্ষী হাজির করছে আপনার এই রাষ্ট্রপক্ষ।
এখন যে বিষয়টা হয়েছে আজকে ইতিমধ্যেই আপনি জানতে পারছেন যে 10 বছর সাজা শেষ হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র এই বিস্ফোরক মামলাটার জন্য এই মামলাটা দিয়ে এই বিডিআর সদস্যদের উপর, এই বিডিআর সদস্যদের পরিবারের উপর যেই পরিমাণ জুলুম করা হচ্ছে, এটা ইতিমধ্যে দেশবাসী আমাদের এই ভাতিজার রাসেলের যে কান্না, এই কান্নার মাধ্যমে জানতে পারছে। ইতিপূর্বে আরো অনেক রাসেল কান্নাকাটি করছে, অনেক রাসেলের বোন কান্নাকাটি করছে, অনেক রাসেলের মা কান্নাকাটি করছে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে এই বিস্ফোরক মামলাটায় এখনো জামিনের সকল লোক মুক্তি পায় নাই। এখন এইখানে আজকে আমাদের সমস্ত আমাদের সকলের দাবি যেন যারা নিরপরাধ তাদের জামিনে মুক্ত করা হয়, এবং পাশাপাশি আপনি জানেন যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা উনি বিডিআর উপরে যে জুলুমটা করে গেছেন, এটা আমরা তো এই 15-16 বছর আমাদের পরিবার বলেন, আমরা নিজেরা বলেন, আমরা কেউ কথা বলতে পারি নাই। এখন আমরা হয়তো মিডিয়াতে কথা বলার সুযোগ পাচ্ছি, এই জন্য আপনাকে সহ যারা আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের কথা হলো, আমরা যেহেতু কথাই বলতে পারি না, আমরা জুলুমের শিকার ছিলাম, এই বিচার নিয়ে দেশের সুশীল সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিক ভাইয়েরা সবাই আপত্তি জানাচ্ছে। তাহলে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যদি এই শেখ হাসিনার বিচারকে নিয়ে আপত্তি জানাইতে পারে, তাহলে এই বিচারটা কেন এখনো সুষ্ঠুভাবে করা হচ্ছে না? আমরা আপনার মাধ্যমে এইটা দাবি জানাই, এই 57 সেনা কর্মকর্তার যে হত্যা, এই হত্যার বিচার আমরাও চাই, কিন্তু আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাদেরকে অপরাধী সাব্যস্ত করা হবে তাদেরকেই যেন বিচারের আওতায় আনা হয়, আর সকল নিরপরাধ যারা বিডিআর জওয়ান রয়েছেন ভিতরে তাদেরকে অচিরেই মুক্ত করা হয়। এখানে ভাই দেখেন, এই যে পিছনে আমার পিছনে ভাবিরা আছে এবং এই যে আমাদের বিডিআর সদস্যের মায়েরা আছে, তারা সকাল থেকে কান্নাকাটি করতেছে যে আর কত আমাদের স্বামী, আমাদের ভাই, আমাদের স্বজন মারা যাবে এইভাবে। এই কয়েকজন একটু কথা বলবে, আপনি একটু ভাই এই তাদের কথাগুলো শুনুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি লাইভে থাকার জন্য, আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজকে আমাদের এক বিডিআর ভাই উনি মারা গিয়েছে, তাদের আত্মা কামনা করবেন। আর আমার স্বামী 7 বছর ছিল, এখনো বাইর হইতে পারে নাই। আজকে আমরা অনেক আশা নিয়ে আসছি আমার স্বামীকে বের করে নিয়ে যাব। আর কি বলবো, আমাদের ভাষায় আর বলতে পারি না। যাতে আপনাদের কাছে এইটুই দাবি যে আমার স্বামী আজকে আর বিভিন্ন বিডিআর আছে তাদেরকে আজকে জামিন দেওয়া হয়। উনি, আমার স্বামী খুবই অসুস্থ, 2টা পা নিয়ে হাঁটতে পারে না, কোনো ডায়াবেটিস, ওনার হাই প্রেশার, ওনার সুচিকিৎসা আমরা দিতে পারতেছি না। এখন আমাদের বুকে দিয়ে দেন, আমরা যাতে একটু চিকিৎসা করে ওনাকে দিতে পারি, যাতে একটু তদবির করতে পারি। আমরা স্ত্রী হয়ে 16 বছর কোনো কিছু করতে পারতেছি না, তার আদর ভালোবাসা আমরা পেতেছি না, আমাদের আদর ভালোবাসাও দিতে পারতেছি না। যে 16 বছর স্বামীর কাছ থেকে বঞ্চিত হয়ে কিভাবে যে আমাদের দিন যাইতেছে, 3টা ছেলে মেয়ে নিয়ে, যে বাকিটুকু এখন যেহেতু যেভাবে দম এখনো আছে, যাতে আমরা চাই ওইটুক স্বামীদেরকে আমরা সুচিকিৎসা আমরা বাহিরে দিতে পারি। এইটুক আপনাদের কাছে আমাদের এইটি একটা দাবি। আমাদের ভাষা নাই, 16 বছর আমাদের ভাষা সব এই রাস্তায় খোলা আকাশে এই বঞ্চিত হয়ে গেছে। এখন বাকিটুকু যেটুকু আমাদের আছে, আল্লাহ ওনাকে দম নিঃশ্বাস রাখছে, বাকিটুকু আমরা ওইটুক দিয়ে দিতে পারি। এইটুক, হ্যাঁ, শেষ নিঃশ্বাস, অথবা আমাদের এই 5 হাতের আঙ্গুল যাতে আমার স্বামীর উপরে ওনারে ছুঁয়ে
ভালোবাসা দিয়ে আমরা দিতে পারি। আমরা ওইটুকু আশা নিয়ে আসছি যে আমার স্বামী আজকে যাতে জামিন হয়, আর বিভিন্ন বিডিআর আছে তাদেরকেও আজকে জামিন দেও। আমাদের যে সুস্থ বিচার আমরা চাই, যারা সেনা 57 সেনা যারা মারা গেছে তাদেরকেও আমরা সুস্থ বিচার চাই, যারা অন্যায় করছে তাদেরও আমরা বিচার চাই। যে আমাদের যে 16 বছর যে আমাদের স্বামী সন্তান বঞ্চিত রাখবে, এগুলা কি আমাদেরকে দিতে পারবে? পারবে না। এরপর এটা মেনে নিছি আমরা স্ত্রী হয়ে আছে, স্বামীর আশা ছাড়ি নাই, আর বাকিটুকু যাতে এই স্বামীর আশা নিয়ে আমরা বেঁচে থাকতে পারি আর স্বামীকে আমরা তদবির করে দিতে পারি, এইটুকু আপনাদেরকে আমাদের আশা। ইলিয়াস ভাই, আমি এক বিডিআর সদস্যের ওয়াইফ। আমি মিডিয়া আসতে চাইনি, তারপরও আসতে বাধ্য হয়েছি। কেন? সবার মঙ্গল আমাদের কাম্য। তাই আমরা বিগত 16 বছর যাবত অনেক মানে নির্যাতন সহ করছি, সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই যখন তখন শুনি যে এই বিডিআর মারা যাচ্ছে, ওই বিডিআর মারা যাচ্ছে, ওই আঙ্কেলে মারা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা দেখেন গত 19 তারিখ যে জামিন আসছে, যদি যে লোকটা কালকে মারা গেছে সেই লোকটা যদি এই 19 তারিখে জামিন আসতো, সে তো অন্তত এই 10 দিন 12 দিন তার ফ্যামিলির সাথে বসে বা শেষ নিঃশ্বাসটা তার ফিল করতে পারতো, বাবা মা ওয়াইফ আছে, হ্যাঁ, দেখতে পাতো। কিন্তু এটা তো সে পারলো না। কিন্তু আমার দাবি হচ্ছে একটাই, এই হাসিনা সরকারের আমরা বিচার মানি না, এবং যে বিচারটা করছে এটা আমরা মানি না, এবং যারা নিরাপদ বিডিআর আছে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হোক, এবং আমাদের যে যাদের ছাড়া হয়েছে তাদের পূর্ণ মানে চাকরি বহাল থাকবে, এবং পূর্ণ পিছনে যত ফ্যাসিলিটি আছে এটা আমাদের দিবে। এটা আমাদের অধিকার, এটা আমাদের রাষ্ট্রীয় অধিকার, এটা আমি চাই। আর হচ্ছে যে ধরেন যেভাবেই হোক আমাদের এখন যে নিরাপদ ভাইরা আছে, আর একটা দিনও যেন তারা জেলখানা না থাকে, তারা যেন এই আলো বাতাস খেয়ে অন্তত শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এটাই আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি এক বিডিআর সদস্যের ওয়াইফ। আমরা চাই যে আমাদের যে আমার স্বামী সহ যত বিডিআর আছে এখানে সবাই মুক্তি পায়। আমার ছেলেটার বয়স তো 3 মাস। আমার ছেলেটা এখনো কান্না করে যে আমার আব্বু কেন আসেন আমার কাছে, আমার আব্বুরে আমি চাই। এখনো পর্যন্ত ওর বাবার ছোটটুকু পায় নাই। আমরা চাই সবাই নির্দোষীরা সবাই বের হোক, আজকের মধ্যে তাদের জামিনের ব্যবস্থা করা হোক। সালামু আলাইকুম ইলিয়াস ভাই। জি, রবিউল বলছি, বিডিআর রবিউল বলছি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এই সরকার, বর্তমান যে সরকার আছে, আমরা তাদের কাছে খুব বেশি আশা করি। আমরা খুব আহামরি কিছু আশা করি না, আমরা জাস্ট ন্যায় বিচার চাই। ন্যায় বিচার করলে ইনশাল্লাহ আমরা আশা করি যারা নিরপরাধ আছেন তারা অচিরেই মুক্তি পাবেন, এবং মুক্তিটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত। এই সরকারের আমলে যদি আমাদের মুক্তির জন্য আন্দোলন করতে হয় বা এই ধরনের কোনো মুভমেন্টে যেতে হয়, সেটা খুব লজ্জাজনক। আমরা এই সরকারের কাছে খুব বেশি আশা করি, আর সেই আশাটা কিন্তু মানে খুব বেশি কিছু না। আমরা জাস্ট ন্যায় বিচার চাই। ন্যায় বিচার করেন, এটাতে আমরা খুব সন্তুষ্ট। এবং আমরা যে এই যে মুক্তি পেলাম, এই যে কোর্টে আজকে আসলাম, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে যাদের বাড়ার টাকাও নেই। এটা বলতে লজ্জার কিছু নেই। 16 বছর আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। তারপরেও এই যে এখন আসলাম, অনেকের বাড়ার টাকা নেই, দেখে দাঁড় করে এই সুদূর আপনার মনে করেন উত্তরবঙ্গ থেকে আসছে, চিটাগং থেকে আসছে। সবার তো আর্থিক অবস্থা একরকম না, এটা আমরা সবাই জানি। তো আমরা সরকারের কাছে আবেদন যে আমাদের জামিন যেহেতু দেওয়া হয়েছে, সেই জামিনটা যেন পার্মানেন্ট করা হয়, এবং হাজিরা থেকে যেন আমাদেরকে, এবং এই মামলাটা দ্রুত যেন নিষ্পত্তি করে। এই মামলাটা বাতিলযোগ্য মামলা, এই মামলার কোনো আয়ু নাই, এই মামলার কোনো ইনভেস্টিগেশন হয় নাই। আয়ু নিজে কোর্টে বলে গেছে যে এই মামলা সে ইনভেস্টিগেশন করে নাই। একটা মাত্র জবানবন্দি নিয়ে 2টা কোর্টে চালাচ্ছে, এটা একবারে অনৈতিক। আমরা চাই এই মামলাটা অনতিবিলম্বে যেন উইথড্র করা হয়। এটা শহীদ পরিবার এবং আমাদের দাবি। শহীদ পরিবার নিজেরাও বলছে বিস্ফোরক মামলা দেওয়া হয়েছে একমাত্র একটাই কারণে, যে বিডিআরদেরকে মৃত্যু নিশ্চিত করার জন্য কারাগারে। এটা শহীদ পরিবার বলছে, আমরা কিন্তু বলছি না। আমরা তো ভুক্তভোগী। আমরা চাই সরকার যেন আমাদের প্রতি ন্যায় বিচার করে এবং আমাদের
আমরা যারা অসহায় পরিবার আছি দীর্ঘদিন, আমাদের কিন্তু অনেক স্বপ্ন ছিল আমরা দেশ সেবা করব। সুতরাং আমরা চাই সরকার আমাদেরকে একটা ফ্যাসিলিটিস দেখ, আমাদের হারানো সম্মান ফিরিয়ে দেখ, এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা এখনো কারাগারে আছে এই মিথ্যা মামলায় অনতিবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করা। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আমি সোহেল ভাই। যখন হত্যা মামলা চলতেছে রানিং, তখন আপনার বিস্ফোরক মামলার সময় আব্দুল কাহার আকন এই মামলার তদন্তকারী কর্মকর্তা, ওনাকে আমাদের আইনজীবীরা জিজ্ঞাসা করছে আপনি কি এই মামলা তদন্ত করছেন? উনি বলছেন না, আমি এই মামলা তদন্ত করি নাই। এই মামলার বাদী নবজ্যোতি খিসা, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি এই মামলার বাদী? উনি বলছেন না, আমি এই মামলার বাদী না। তাহলে ভাই, দেশবাসীর কাছে প্রশ্ন আপনার কাছে এবং দেশবাসীর কাছে, যে মামলার বাদী বলতেছে আমি এই মামলা বাদী না, যে মামলার তদন্তকারী কর্মকর্তা বলতেছে আমি এই মামলার তদন্তকারী কর্মকর্তা না, তাহলে কিসের ভিত্তিতে এই মামলাটা চলতেছে? আজকে এই মামলা থাকার কারণে আমার এক সাথী ভাই আজকে মৃত্যুবরণ করছে। ভাই, আজকে আমার সাথী ভাই জেলখানায় মৃত্যুবরণ করছে, তার পরিবারগুলা তাকে দেখতে পারে নাই। তার জানাজা দিবে, সেখানেও অনেক ভেজাল করতে হবে, অনেক ধাপ আগে নিতে হবে। আমার সাথী ভাইরা ধীরে ধীরে ধুকে ধুকে জেলখানার ভিতরে মারা যাচ্ছে। আমি 16 বছর পরে আজকে জেল থেকে 22 তারিখে বের হয়েছি, কিন্তু আমার সাথী ভাইরা এখনো জেলখানায়। তারা নিরপরাধ, তারা কোনো অপরাধ করে নাই। আমরা তাদের সাথে ছিলাম, আমরা ভাই 16 বছর পর্যন্ত তাদের সাথে একসাথে খাইছি, একসাথে ঘুমাইছি। তারা সম্পূর্ণরূপে নির্দোষ, একটা ব্যক্তিও এই মামলার সাথে জড়িত না, কিন্তু তাদেরকে জড়িত হিসাব করে তাদেরকে ভিতরে রাখা হয়েছে। ভাই, আজকে আপনার মাধ্যমে আমি এই দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা সবাই এক হয়ে আওয়াজ তুলুন, যেন এই নিরপরাধ বিডিআর ভাইদেরকে অচিরে এবং আজকে যেন এই নিরপরাধ ভাইদেরকে মুক্তি দেওয়া হয়। আর একটা যেন আমার সাথী ভাই জেলখানার ভিতরে মৃত্যুবরণ না করে, কারণ এই মৃত্যুবরণের দায়ভার কে নিবে ভাই? আজকে যে আমার সাথী ভাই মারা গেছে, এই দায়ভার কে নিবে ভাই? আজকে যদি গত তারিখে আমার এই সাথী ভাইয়ের জামিন হইতো, তাহলে আজকে তার ফ্যামিলি তাকে কাছে পাইতো, তার এই জেলখানার ভিতর থেকে পোস্টমর্টম করিয়া তারপরে তাকে বের করা লাগতো না। আজকে সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতো যদি তার আল্লাহ পাক তার হায়াত না রাখতো। কিন্তু আজকে আমার সাথী ভাই আজকে মারা গেল, এই দায়ভার কে নিবে? অবশ্যই এই কি সরকার নিবে? তাহলে যদি এই সরকার না নেয়, তাহলে আজকে আমি বলবো এই অচিরেই আমার যে সমস্ত নিরপরাধ ভাইরা জেলখানার ভিতরে আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি ভিক্ষা করি, বাবার আমি যাইও না, অন্টিগট কেটে পারি। আশাদুর নাম। নাম কোন ছেলের নাম কোন? আমার ছেলের নাম আশাদুর। এই 15 বছরের বেশি। উনার কত বছরের সাজা? আপনার কি বক্তব্যটা বলেন? জামিন চান? বলেন। আমি জামিন চাই, আমার ভূতের আছে কত বছর জামিন দেই না। আমার ছেলে না, আমার ভূতের আপনারা জামিন করিয়া দেন আল্লাহর রাস্তায়, আমি ভিক্ষা করি। আমি অনেক কিছু কষ্টে আছি, আমি আমি অনেক কষ্ট করি, আমি ভিক্ষা করে উঠাইয়া তো আইছি। বাবারে চাইতাম, আমার কেউ দুনিয়ায় নাই। আমার আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আমি বিডিআর আলামিন এর ছোট ভাই আকলাক বলছিলাম। আমার বলার ভাই, নাম আশাদুল। আমার ভাই বড় ভাই, আমি যে সময় ক্লাস 6 এ পড়ি ভাই, এই সময় আমার রাইকে ভাই আসছিল। এখন পর্যন্ত ভাইয়ের সাথে ওইভাবে আমরা সাক্ষাৎ করতে পারি না সরাসরি, ভাই এখনো আসে নাই, বাইরে হইতে পারি নাই। ভাই ইলিয়াস ভাই, আমি ভাই আপনার পিকচার আমি আমার ফেসবুক প্রোফাইলে দিয়ে রাখছি ভাই, এই যে দেখেন। আপনারে আমি এত ভালোবাসি ভাই, আপনি আমাদের জন্য, আমাদের বিডিআর ফ্যামিলির জন্য, বিডিআর পরিবারের জন্য যা করতেছে অতুলনীয় ভাই। কিন্তু আমার ভাই আলামিন বেকুসুর কালাশ, একদম প্রত্যেকটা মামলায় ভাই কালাশ পাইছে, কিন্তু এই এখন পর্যন্ত বাইরে হতে পারে নাই। হয়তো উকিলের গাফিলতি বা আমাদের কিছু ভুল ছিল ভাই। আজকের ডেটে যেন যারা সম্পূর্ণরূপে কালাশ পাইছে আগে থেকে, তারা যেন আজকের ডেটে যেন না ঘুরে, এই বিষয়ে ভাই আপনি একটু যতটুকু পারেন ট্রাই করেন, মানে চেষ্টা করেন যাতে আজকের ডেটটা যাতে মিস না হয়, জামিন যাতে হয়, জামিন করে দিয়েছে, ডেট যাতে আর মানে পিছনে না যায়। যারা বেকিসুর কালাশ, তাদের যেন আজকে ডেটই হয়ে যায় ভাই।
দেখবেন ভাই। আর আমার অনেক ইচ্ছা ছিল আপনার সাথে যদি সরাসরি কথা বলার কখনো সুযোগ পাইতাম তাহলে কথা বলতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা পাইছি। আসসালামু ঠিক আলাইকুম আছে ভাই। ভাই, আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ। আশা করি যে আজকে আহ, রাসেল ভাই, আপনাকে আপনাকে এ, সান্ত্বনা দেওয়ার কিছু নাই। আপনি সব শেষ। আপনার বাবার সাথে যে দেখা হয়েছিল, কথা হয়েছিল, সব শেষ স্মৃতিটুকু যদি আমাদেরকে একটু জানাইতেন। আপনি কালকে রাতেও চলে এসেছিলেন, তখনও কি মানে আপনার কি মনে হচ্ছিল যে আর দেখা হবে না, নাকি আবার যাওয়ার ইচ্ছা ছিল? আরেকটা বার যাওয়ার ইচ্ছা ছিল ভাইয়া, তবে আরেকটা বার যাওয়ার ইচ্ছা ছিল আমার। ভাবছিলাম যে হয়তো আজকের দিনটা হয়তো কিছু একটা হবে, হয়তো তারে নিয়ে হয়তো বাড়িতে আসতে পারবো, হয়তো তার ঘরে সে থাকতে পারবে, একটা সাজানো একটা ঘরে সে থাকতে পারবে একটা হাসির জন্য। সেটা হয় নাই। ওনার সাথে আমার লাস্ট কথা হয়েছিল আপনার তাও 12-13 দিন আগে। মানে উনি তো কথা বলতে পারেন ওইভাবে, মানে কথা বলতে গেলে মানে কথায় জড়তা চলে আসে, মানে কথা বোঝাই যায় না আর কি। তো উনি আমাকে মাথায় হাত দিয়ে মাথায় হাত বুলাই দিছিল আমার। ওনাকে আমি নিজ হাতে কিছু নুডলস খাওয়াইছিলাম, একটু পানি খাওয়াইছিলাম, এই তো। তারপরে আর ওনার সাথে আমার ওরকম ভাবে, কারণ আমি বাড়িতে থাকি, আমার বোন ওইখানে আছে, বড় বোন আর ছোট বোন ওইখানে আছে। আমার এখানে আমার সংসার দেখতে হয়, এখানে কাজ বাজ করতে হয়, যার কারণে আমি সব সময় যে ওইখানে যাইতে পারি না। আমি সপ্তাহে হয়তো আমি 2-1 দিন গেছি, কোনো কোনো সপ্তাহে হয়তো 3-4 দিনও গেছি, গিয়ে থাকছি ওনার সাথে। লাস্ট কালকে যখন দেখলাম ওনার শেষ দেখা, আমি সিউতে গিয়ে একটা ছবি উঠাইছিলাম, বাট সে ছবিটা আমাকে রাখতে দেয় নাই, ডিলিট করে দিতে বলছে, বলে যে ছবি উঠানো নিষেধ। তো আমি ডিলিট করে দিছি ছবিটা, আমি ছবি উঠাইতে পারি নাই। গতকালকে লাস্ট সন্ধ্যার দিকে ওনার সাথে আমার মানে ওনাকে আমি দেখছি আর কি। তারপরে আমি চলে আসছি, রাত্রি 2টার দিকে আমি বাড়িতে আসছি আর কি। গাজীপুরে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গ্যাঞ্জাম হয়েছিল, ওইখানে 3 ঘন্টার মতো জ্যামে ছিলাম, যার কারণে আসতে আমার লেট হয়েছে। আর আজকে সকালবেলা আমার ভাগ্নে আছে ওইখানে, আমার ভাগ্নে আমাকে ফোন দিয়ে জানাইতেছে যে নানা তো আর নাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ লাইভটা যারা দেখলেন, আমার মনে হয় বলার আর কোনো কিছু নাই। আমরা 5ই আগস্ট এই দেশ স্বাধীন হবার পরে আমার মনে হয় আমার সাথে যিনি আছেন, যারা কথা বললেন এতক্ষণ, কেউই চিন্তা করে নাই যে এতদিন তাদের পরিবারের মানুষদেরকে থাকতে হবে। আপনাদেরকে একটু আইনি ব্যাখ্যাটা দিয়ে রাখি যাদের বোঝার সুবিধার্থে। এখানে যারা আছেন এদের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা আছেন। কারো 5 বছর, 10 বছর, যাবজ্জীবন, ফাঁসির আসামি, এরকম আসামিরা আছেন। তাদের ভেতরে যাদের 10 বছর, 5 বছর, তারাও এই 17 বছর জেলখানায় আছেন, ছাড়া হয় নাই। বলা হয়েছে যে বিস্ফোরক দ্রব্য আইনে একটা মামলা, সেই মামলাটায় কারণে সেটা শুনানি শুরু হচ্ছে না। এই কারণে, এটার কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে। তো এই যে মানুষগুলোকে আটকে রাখা হলো 17 বছর, যদি একটা আইনের কোনো বিধিমালায় যদি না হয়, সেটার বিচার যদি শুরু করাই না যায়, 17 বছর একজন মানুষকে তো আটকে রাখা যায় না, সম্ভব না। তাদেরকে আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে সেটা সবাই জানে। মনে করেন আমার এই ভিডিও যারা দেখছেন তাদের ভেতরে কিছু মানুষের মনে হইতে পারে, যেমন ধরেন সেনাবাহিনীর কিছু মানুষজন,
সেনাবাহিনীর যারা এখানে মারা গিয়েছেন তারাও জানেন এই ঘটনা কারা ঘটিয়েছে। অবশ্যই বিডিআর এর কিছু লোকজন তো সেখানে ছিলই। কারা ছিল? যদি নাকি আপনি মনে করেন যে যারা অপরাধী তারা ছিল, তাহলে সবার আগে শেখ হাসিনাকে এই মামলাতে আটক করতে হতো। সবার আগে কর্নেল মুজিব তো মারা গিয়েছেন, তার সাথে কারা কোথায় কে যেত এগুলো নিয়ে কথা হতো। শামস, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। কায়েস চাকরি করেছে, মইনুল চাকরি করেছে, তারপরে ইমরান রৌফ চাকরি করেছে, এরকম অনেকেই চাকরি করেছে, কাউকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই। বিডিআর এর কথাও যদি বলি, আপনি তোরাব আলী, তাকে কিছু বলা হয় নাই, ছেড়ে দেওয়া হয়েছে। তার ছেলে লেদার লিটন, তাকে কিছু বলা হয় নাই, এখনো কলকাতায় বসে লেদার লিটন আওয়ামী লীগের লোকজনের সাথে মিটিং করছে। অতএব এই ঘটনার পরিকল্পনাকারী যারা, তাদেরকে আপনি চাকরিতে রেখেছেন, তাদের সরকারি সুযোগ সুবিধা দিয়েছেন, সব দোষ হয়েছে বিডিআর এর সদস্যদের। এখন আমার কথা হলো যে বিডিআর এর সদস্যরা যদি দোষ করে থাকে, মনে করেন কেউ কেউ তো এই মানে সেই পরিকল্পনার সাথে থাকুক কিংবা সেই সময়ের সাথে জড়িয়েই হোক, 17 বছর তো জেল খাটলো, তাই না? এখনো যারা আছে তাদের কাউকে যদি মনে করেন সে আসামি, আপনারা তাকে আটকায় রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেই তদন্তটা, সেই রায়টা দিতে হবে এখনকার যে কমিশন তাদেরকে। আমরা খুব সুস্পষ্টভাবে কয়দিন ধরে এই কথাটা বলছি যে আমরা সবাইকে ছেড়ে দেন, কেউ দোষ করে নাই বিডিআর, এটা আমরা বলছি না। যারা অপরাধ করেছে তাদেরকে আপনারা আটকে রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু শেখ হাসিনা যে বিচার করে দিয়ে গেছে, সেই বিচারে যারা অপরাধী ছিল, যারা খুনের সাথে জড়িত ছিল, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যারা ওই পরিকল্পনার সাথে জড়িত ছিল তাদের অনেককে মেরে ফেলা হয়েছে, যাতে পরিকল্পনায় কারা কারা কাদের সাথে মিটিং গুলো হতো 25 তারিখের আগে সেটা যেন কেউ জানতে না পারে, সেজন্য তাদের মেরে ফেলা হয়েছে। তো এই পুরো তদন্ত প্রক্রিয়া, মামলার যে বিচারিক প্রক্রিয়াটা ছিল, পুরোটাই ছিল শেখ হাসিনার এবং আওয়ামী লীগের ভারতের ইচ্ছা অনুযায়ী। যে কারণে ওই বিচারটা আমরা মানি না, আমরা এই বিচারে নতুন করে তদন্ত চেয়েছি। আজকে 6 মাস হয়েছে এই যে 22 তারিখে যেই শুনানিটা হলো, সেখানেও আমাদের এখানে যারা কথা বললেন তাদের ভেতরে অনেকেই 22 তারিখে বের হয়েছেন। আজকে রাসেলের বাবা, উনি হয়তো সুস্থ নয়, আসতে পারতেন না, কিন্তু ওনার বাবা তো বাসায় থাকার কথা ছিল। ওই দিনও যদি নাকি তাকে মুক্তি দেওয়া হতো, তাকে তো আপনি যদি শেখ হাসিনার বিচার মানেন, তারপরেও তো ওনার সাজার মেয়াদ শেষ হয়েছিল আরো 7 বছর আগে। ওনাকে কেন ছাড়লেন না? ওনাকে এখন পর্যন্ত কেন আটকায় রাখলেন? তো আমার কথা হচ্ছে যে একটা বিশাল সমস্যা থেকে এই দেশ পার হয়েছে, বিরাট একটা সুযোগ তৈরি হয়েছিল এই দেশটাকে সাজানোর। যারা সেই সুযোগ নষ্ট করলেন, যে উপদেষ্টারা আজকে সুযোগ পেয়ে নিজের বান্ধবীর মাকে তারপরে এই ডিবি ধরলে ছাড়ানোর জন্য সারা রাত জেগে থাকতে পারেন, সেই উপদেষ্টারা কয়েক ঘন্টা সময় দিয়ে একজন পিপি নিয়োগ করতে পারেন নাই। আমরা সেই 5 তারিখের পরের শুনানি থেকে বলছি যে এটা নিয়ে তাড়াতাড়ি করেন, এটা নিয়ে দ্রুত কাজ করেন। আপনারা সময় পান না, আপনাদের সময় হয় না। আপনারা রবীন্দ্র কাচারি দেখতে যাইতে সময় পান, সিনেমা দেখতে যাইতে সময় পান, মজা করতে, খেলাধুলা সবকিছুই চলতেছে আপনাদের। শুধু এই আলেম, বিডিআর, শেখ হাসিনার সময় যারা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক হয়েছে তাদের ছাড়ানোর জন্য আপনারা সময় পান না। তো এটার বিচার আপনারা পেয়ে যাবেন। আসিফ নজরুল, আপনাকে বলে রাখলাম, ইনশাল্লাহ আমি ইলিয়াস হুসাইন বেঁচে থাকি আর না থাকি, আমি আপনারে বলে গেলাম, বাংলাদেশের মানুষ আপনাকে এর প্রাপ্য বুঝাই দিবে। আপনি হজ করতে গিয়েছেন, দেখেছেন না মানুষজন আপনাকে কি ট্রিট করেছে, কিভাবে? আপনি রাস্তাঘাটে যেখানে যাবেন সেখানে অপমানিত হবেন। শুধু টাকা পয়সা, নারী আর মদ দিয়া দুনিয়ায় সম্মানিত হইতে পারবেন না। এইটার বিচার এই রাসেলদের চোখের পানির, প্রতিটা ফোঁটা চোখের পানির মূল্য আপনাকে দিতে হবে। আপনি রাসেলের বাবাকে ফিরিয়ে দিতে পারবেন আজকে যদি আপনি ওনার সহকর্মী যারা ছিল, যারা সাজার মেয়াদ শেষ হয়েছে, তারা ছাড়া পায়, রাসেলের বাবা তো আজকে ছাড়া পেত, তাই না? আপনি এই কয়দিন আগে দিলেন না কেন? এই 6 মাস আপনি কি করলেন? এটা তো একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেও তো একটা কিছু করা যাইতো, যে শেখ হাসিনার মামলায় যারা ছিল তারা সব নির্দোষ, আমরা নতুন করে বিচার, আপনি আটকায় রাখতেন তাদেরকে। আবার যারা আপনি সময় নিতেন, ওকে ঠিক আছে আমরা 1 মাস তদন্ত করবো, 1 মাস তদন্ত করে 2 মাস তদন্ত করে তারপরে দেখবো যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেব। আপনি হাসিনার সেই বিচারের কন্টিনিউশন আপনি চালায় যাচ্ছেন। হাসিনার সবকিছু মানেন, খালি হাসিনার সংবিধানটা মানেন না। ওর সংবিধান ভায়োলেট করে আপনি এসে রাজা হয়ে গেলেন।
আপনি কোন সংবিধানের কোন আইন অনুযায়ী আপনি করেছেন, এই সরকার গঠন করেছেন? শেখ হাসিনাকে কোন আইনে আপনি অপসারণ করেছেন, বরখাস্ত করেন, কোন আইনে? আপনি আজকে আইন দেখান, বিডিআর এনামুলের ছেলে তারপরে গিয়া ছবি তুলে দেখে সেই ছবি আপনি ডিলিট করাই দেন, আইন দেখান আমাদেরকে। আমি খুব সুস্থ মাথায়, খুব সজ্ঞানে আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যাইতে চাই। বিডিআর সৈনিকদেরকে অতি দ্রুত, আজকেও যদি নাকি কাউকে জামিনের বাইরে রাখা হয়, অতি দ্রুত যদি নাকি এই শেখ হাসিনার এই মামলা বাতিল করে নতুন মামলা, নতুন কমিশন, নতুন তদন্তের আওতায় নিয়ে যাওয়া না হয়, তাহলে এমন পরিস্থিতি তৈরি করা হবে যেই পরিস্থিতি সামাল দেয়া আপনাদের জন্য কষ্টকর হবে। মনে করার কোনো কারণ নাই, কোনো ধরনের খারাপ পরিস্থিতি হলে ভারত কিংবা আওয়ামী লীগ কোনো সুযোগ যদি নেয়ার সুযোগ পায়, সেটাতে শুধুমাত্র আমি ক্ষতিগ্রস্ত হব, ক্ষতিগ্রস্ত আপনি হবেন আসিফ নজরুল। আপনার সাথে যারা যেসব লোকজন নিয়ে এখন নানান জায়গায় তদবির বাণিজ্য টাণিজ্য করে শত শত হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন, কেউ কিন্তু রক্ষা পাবেন না। অতএব পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবেন না। খুব ঠান্ডা মাথায় বলে দিয়ে গেলাম আজকে। বিডিআর এর এই মামলার নতুন কমিশন অনুযায়ী তদন্ত করতে হবে, মামলা পরিচালনা করতে হবে, পেছনের মামলার সব কার্যক্রম বাতিল করতে হবে এবং সেটা অতি সত্বর করতে হবে। আমরা যেই সাধারণ এই মানুষগুলো আজকে ভিডিওটা দেখছে, আপনারা যারা এখন দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে দেখেন। আমরা প্রায় 42 মিনিট এখানে কথা বলেছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মানুষের কি চাওয়া। আমার সাথে এখন যিনি আছেন, যারা শুরু থেকে দেখেন নাই, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, উনি হচ্ছেন বিডিআর সদস্য জনাব এনামুল হক। তিনার সন্তান এনামুল হক আজকে সকাল 7টায় মারা গিয়েছেন এবং উনি 10 বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। আরো 7 বছর আগে ওনার সাজার মেয়াদ শেষ হয়েছে, তারপরেও তাকে ছাড়া হয় নাই। তিনি বন্দী অবস্থায় আজকে সকালে মারা গেছেন। এই বিচার বাংলাদেশের মানুষের কাছে দিয়ে গেলাম, আপনারা এটার বিচার করবেন। আল্লাহ হাফেজ।